এলোছেলো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটা আসতে যতটা লেট করেছে, কিন্তু এই ভিডিওটা দেওয়া নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। এটা আমার কাছে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারো। আর হচ্ছে তখন ঘড়িতে 4:31 মতো বাজে। খুব সাডেন প্ল্যানে, মানে আমার বর রাত্রে কাজ করে 1 ঘন্টার, আমি 2 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। ঘুমিয়েই ব্যাকপ্যাক করে তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের সোজা জার্নিতে। আর এটা আমাদের প্রথম এত দূর বাইক নিয়ে জার্নি। কেন তাও সেটা বলছি। কোনো রকমের আগের থেকে কোনো প্ল্যান ছিল না। এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু প্রথমে তেল ভরিয়ে নিচ্ছি, কারণ আমাদের অনেকটা জার্নি করতে হবে। এবার আসি মেন কথায়, যেটা হলো আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি সেই 144 বছর পর যে মহাকুম্ভ যোগ এসেছিল, তারই আমরা পুণ্য স্নানে যাচ্ছিলাম। যতটা আনন্দ ছিল তার থেকে বেশি দুঃখ ছিল। তার কারণ হচ্ছে আমরা প্রথমে সবাই মিলে ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্ল্যান করেছিলাম। আর আমার বাবা সাধারণত কোথায় যায় না, কিন্তু এই প্ল্যানে যাওয়ার জন্য কিন্তু রাজি হয়েছিল। কিন্তু পরে তো তোমরা জানো যে নো ভেহিকল জোন করে দিল। আর এতটা দূরে না আমার শাশুড়ি আমার মায়ের পক্ষে হেঁটে যাওয়া সম্ভব ছিল না, কারণ গাড়ি রেখে মোটামুটি 10-15 কিলোমিটার হেঁটে যেতে হচ্ছিলো। তোমরা তো জানোই তখনকার পরিস্থিতিটা কেমন ছিল। তাই তাদেরকে নিয়ে যেতে পারছি না বলে আমার মনটা ভীষণ খারাপ লাগছিল। মানে অন্য কোনো জায়গায় যেতে পারো কি না পারো, এটাতে আমি খুব মন থেকে চেয়েছিলাম যে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই মিলে যেন আমরা যাই। তার জন্য অলরেডি গাড়িও বুক করে ফেলেছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে সব কিছু ক্যান্সেল করতে হলো। আর আমার তার ফলে মনটা খুব ভেঙে গেছিলো। আর এদিকে দেখো, মানে তখন তো শীতকাল, কুয়াশায় চারিটা দিক ভরে গেছে। আমাদের প্রথম এত বড় বাইক ট্রিপ, তো আমাদের যে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেটা আমরাই জানি, যে কোনো রকম প্ল্যান ছাড়া। আমরা চা খেতে দাঁড়িয়েছি, অনেকক্ষণ রাইড হয়ে গেল, মোটামুটি 3-4 ঘন্টা। এখন সকালবেলা মানে চা খেতে দাঁড়িয়েছি। একবার না পেট্রোল পাম্পে তেল ভরতে গেছিলাম, তখন আমাদের না একটা চা দিয়েছিল, বলছে এক্সট্রা চা আছে, তোমরা দুজন খাও। তারপরে খেয়েছি, যে এখন আবার 3-4 ঘন্টা পর একটু চা খেয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আবার রওনা দেব। ফার্স্ট টাইম এত দূরে যাচ্ছি, মানে বাইকে করে। এটাকে পুরুলিয়া গেছি, তবে এতটা দূর নয়। দেখা যাক, বাবা যদি সঙ্গ দেয় তাহলে অবশ্যই পৌঁছবো। চা খেয়ে আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করব। এই যে দেখতে পাচ্ছ মাটির উনানে করেছে, দেখতে ভীষণ সুন্দর লাগছিলো। এই উনানগুলো আগে অনেক দেখা যেত, এখন অতটা দেখা যায় না। তো আমাদের জার্নিটা নিয়ে যেটা বলছিলাম, মানে এটা আমার কাছে সত্যি বলছে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারো। এরকম বড় জার্নি পরে করব কি না আমি কোনো কিছু গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু এই যে করলাম এটা আমার কাছে সত্যি একটা খুব বড় এক্সপিরিয়েন্স, ভাবতে পারিনি। আর আমরা কি কি ফেস করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর তোমরা দেখলে যে কতটা কুয়াশার মধ্যে গাড়ি চালিয়ে আসলাম, তো সেখানে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর দেখো, আমাদের মতো এরকম অনেক রাইডাররা যখন পথে বেরিয়েছি দেখছি যাচ্ছে, তো সেটা দেখে কিন্তু অনেকটাই এনকারেজ হচ্ছিল। ওনাদের দিয়ে কিছুটা মোটিভেট হচ্ছিলাম যে না, শুধু আমরা একাই না, অনেকেই আছে এরকম। এইখানে এখন আমরা সকালের ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম, জৌনপুর যাদব ইউপি ধাবা। আর এইদিকে যে পেট্রোল পাম্প, এখান থেকে আমরা তেল ভরে নিয়ে তারপরে এখানে ব্রেকফাস্ট করব। এখন এই যে কটা বাজে, এখন মোটা 9:30 মতো বাজে। তা ভাবছি ব্রেকফাস্টটা করে নিই। আমার বর বলছে জোরদার খিদা পেয়ে গেছে। আমি তো কালকে রাতে বেশ পেট ঠাসিয়ে খেয়েছিলাম, তাই আমার খিদাটা কম আছে। তাও ভাবছি একটু খেয়ে নিই হালকা পাতলা, কারণ পরে আবার কখন খাওয়া দাওয়া হবে, তাই জন্য খেতে ঢুকে পড়েছি। নাস্তা ব্রেকফাস্ট কিসের দিয়ে, রুটি, পনির মশলা, আলু চোখা, চাটনি দিয়েছে, পেঁয়াজ লঙ্কা। ব্রেকফাস্টটা দারুণ ছিল। যদি কেউ কোনোদিন এদিকে আসো, এই দোকানটা একবার খেয়ে দেখো। মানে পনিরটা পেঁয়াজ দিয়ে করেছিল, আলু মাখাটার সাথে ধনে পাতা লঙ্কার একটা চাটনি মতো করেছিল। প্রত্যেকটা আইটেম খেতে এত সুন্দর ছিল। তারপর একটু গরম গরম চা না খেলে খাওয়াটার স্বাদই অসম্পূর্ণ থেকে যায়, তাই জন্য এখন চা নিয়ে নেওয়া। এবার চা খেয়ে দিয়ে তারপরে আবার আমরা রওনা দেবো।
এই ধাবাটার নাম ইউপি ধাবা ছিল। আমরা কিন্তু ইউপিতে ঢুকিনি, আমরা কিন্তু সবে ঝাড়খণ্ডে ঢুকেছি। আর আমাদের জার্নিটা যেহেতু অনেকটা, সেই কারণে কিন্তু খুব জোরে গাড়ি চলছিল। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা দেখেই যে কতটা স্পিডে, মানে 120-র নিচে গাড়ি চলছিলই না। তো ভাবছিলাম যে যতটা তাড়াতাড়ি কভার করা যায়, মানে যেহেতু অনেকটা আমাদের যেতে হবে। প্রথমে না যদিও নিজেদেরকে একটু পাগল মনে হচ্ছিল যে এত দূর বাইকে করে, বাড়িরও সবাই টেনশন করছিল, কিন্তু পরে কিন্তু বেশ ভালো লাগছিল। আর দেখো পথে যেতে যেতে সবাই এখান থেকে একটু পতাকা লাগিয়ে নিচ্ছিল, তো আমরাও কিন্তু আমাদের পছন্দ মতো একটা পতাকা আমাদের গাড়িতে লাগিয়েছিলাম, তো প্রয়াগরাজের চিহ্ন হিসেবে। পতাকা লাগিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের জার্নির উদ্দেশ্যে। তো আমরা অলরেডি কিন্তু ঝাড়খণ্ডে চলে এসেছি। আর ঝাড়খণ্ডের পুরো রাস্তাটাই দেখো কি অবস্থা। তখন তো তোমরা জানো যে রাস্তার অবস্থা কি ছিল, প্রচণ্ড জ্যাম। এনাকে একটু ভালো করে লক্ষ্য করো, এনার কিন্তু এক পা নেই। স্কুটি নিয়ে কিন্তু যাচ্ছিল প্রয়াগরাজে। তো এনাদের যদি যেতে পারে তাহলে আমাদের তো কিন্তু কোনো ব্যাপারই মনে হয় না। তো এনাদের দেখে যেন আরও মোটিভেট হচ্ছিলাম। ও যে পতাকাটা লাগিয়েছিলাম গাড়িতে উঠছে, আর ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না? আমরা কিন্তু প্লেনে বা 4 চাকায় কিন্তু অনেক জায়গায় যাই, কিন্তু বাইকে যেতে যদিও কষ্ট, কিন্তু এরকম সিনারিও দেখতে দেখতে যাওয়া আর এই যে চোখের তৃপ্তি, এগুলো কিন্তু একমাত্র বাইকেই পাওয়া যায়। আর যারা বাইক রাইড করো তারাই এই অনুভূতিটা বুঝতে পারবে। রাস্তাগুলো জাস্ট দেখো, পুরো মাখন, আর মনে হচ্ছে চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা। সত্যি মনে হচ্ছে যেন সেই কোনো মুভির সেই সিনগুলোতে চলে যাচ্ছিলাম। আর পুরো সম্পূর্ণ একটা ভিন্ন স্টেট, ওখানকার মানে খাবার দাবার, ওখানকার তোমার বাড়িঘর সব দেখলেই কিন্তু বুঝতে পারবে যে পুরো একটা অন্য জায়গায় চলে এসেছি। আর সত্যি দারুণ লাগছিল। পুরো এলোচেলো হয়ে গেছে। যাওয়ার পথে মাঝখানে একটা জায়গায় দাঁড়ালাম ঝাড়খণ্ডে। পেছনে দেখতে পাচ্ছ পাহাড়, খুব সুন্দর জায়গা। এটা দেখো, এই হাওয়ের পাশে আমরা একটু দাঁড়ালাম, একটু ব্রেক নিলাম। ব্রেক না নিলে তো এত লং জার্নি করা সম্ভব নয়, তাই মাঝে মাঝে একটু ব্রেক দরকার। তো ভীষণ সুন্দর লাগছে জার্নিটা করতে। এখানে দেখো একটা নিম গাছ। ভাবছি যে কুম্ভতে যখন যাচ্ছি তাহলে নিমের দাঁতনগুলো নিয়েই যায়, কারণ নিমের দাঁতন বেচেও তো শুনছি অনেকে নাকি প্রচুর ইনকাম করছে। তাই গাছটাকে দেখে মাথায় আসলো, তাই এর নিচে একটু দাঁড়ালাম। রাইডের এক্সপিরিয়েন্স নেই বলে কিন্তু এই অবস্থা, মানে চুলটা যে বেনুনি করে বেরোবো সেটাও বুঝতে পারিনি। চুলের অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছিলো, প্রচুর চুল উঠেছিল, মানে মাথাতেই নেই, মানে যা এক্সপিরিয়েন্স না থাকলে যা হয়। আর এই চারিদিকের দৃশ্যগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি বলছি, এত কষ্ট করে ভিডিওগুলো করেছি, তোমরা যদি কমেন্ট করো না ভীষণ ভালো লাগবে। আর এটা আমার জীবনের একটা প্রথম এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে শেয়ার না করে তো থাকতেই পারছি না। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ কথাই মানে প্রকাশ করতে পারবো না বলে। আর এটা আমার কাছে আর একটা স্পেশাল, কারণ বলতে পারো আমার অ্যানিভার্সারি গিফট। জঙ্গলে ধোয়া হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে সবাই আগাছা। সামনে খুব সুন্দর পাহাড় আছে, পুরো রাস্তাটা জুড়েই পাহাড়। ভীষণ ভালো লাগছে রাস্তাটা, আর রাস্তা ভীষণ স্মুথ আর খুব সুন্দর, গাড়ি চালানোর জন্য একদম পারফেক্ট। দেখো রাস্তায় প্রচুর জ্যাম, মানে আমরা তো বাইকে গেছিলাম, তাই যারা 4 চাকা নিয়ে গেছে তারা একমাত্র জানে যে কি দুর্ভোগে পড়তে হয়েছিল ওই সময়টা।
মানে এক এক জায়গায় যখন ফেসে যাচ্ছে, মানে কিলোমিটার কি কিলোমিটার, মানে কত ঘন্টা যে এক এক জায়গায় ফেসে থাকতে হচ্ছে। আমাদের বাইক নিয়েই নাজেহাল অবস্থা, বাইক পাস করার জায়গা ছিল না, আর 4 চাকা নিয়ে গেলে কি হয়েছে তো তোমরা বুঝতেই পারছো। আর এটা ছিল একটা ব্রিজ, ভীষণ সুন্দর চারিদিকের দৃশ্যগুলো। আর যেটা বলছিলাম, যেটা আমার অ্যানিভার্সারি গিফট, কেন, কারণ আমার কিছুদিন আগে অ্যানিভার্সারি গেছিলো, আমার কোনো মনে আনন্দ ছিল না। তো আর যেহেতু ক্যান্সেল হয়ে গেছিলো যাওয়াটা, পথের মাঝখানে ফ্রেশ হয়ে নিলাম। চুলের খুব খারাপ অবস্থা ছিল, তো যেখানে দাঁড়িয়েছি তার অপোজিট সাইডেই একটা ঝিল আছে, এত সুন্দর, মানে অতটা এখন যাওয়া যাবে না, যতটা দূর থেকে সম্ভব দেখানোর চেষ্টা করব। দারুণ ঝিলটা, অনেক বড় ঝিল, খুব সুন্দর দেখতে। একটু পেট্রোল ভরাতে দাঁড়িয়ে গেলাম, আর জানো তো ওখানে পেট্রোলের দাম তো আমাদের এখান থেকে তুলনামূলক 10-12 টাকা করে কম। একটা পাম্পে তেল ভরতে দাঁড়িয়েছি, তো পাম্পটা এত সুন্দর জায়গায়, তোমাদের একটু ঘুরে ঘুরে দেখায়, মানে চারিদিকে পাহাড়, তো মানে এই পাম্পটার পেছন দিকেই হচ্ছে পাহাড় আছে। দেখাই তোমাদের হেঁটে হেঁটে, ঘুরে ঘুরে দেখায়, খুব সুন্দর জায়গাটা। এই যে দেখো পেট্রোল পাম্পটা খুব সুন্দর করে সাজানো ফুলের গাছ টাছ দিয়ে, আর এই যে এই পাশে হচ্ছে পাম্পটা। একটু আগে বলছিলাম না যেটা আমার অ্যানিভার্সারি গিফট, তার কারণটা তোমাদের বলি এবার। আমার মনটা তো ভীষণ খারাপ ছিল যখন ফ্যামিলি সমেত সব কিছু যাওয়া ক্যান্সেল হয়ে গেল, তো মনটা খুব ভেঙে পড়েছিল যে আমাদের এই 144 বছর পরে এই যোগটা এসছে, আর আমাদের জীবদ্দশায় আমরা পেয়েছি, আমরা কতটা ভাগ্যবান। তোমরা বিশ্বাস করো কি না করো জানি না, আমার কাছে কিন্তু এগুলো খুবই মাহাত্ম্যপূর্ণ জিনিস। তো একজন সনাতনী হিসেবে আমি খুব এগুলোকে মানি। তো আমার বর এই অবস্থাটা দেখে আমার মনের একটা কথাই বলেছিল, তোমার যেন আমি একটা কাজ করতে পারি, তোমাকে বাইকে করে নিয়ে যেতে পারি। তাই ও যে এই সময় বের করে আমাকে নিয়ে এসছে, আমি ওর কাছে এটা চিরকৃতজ্ঞ। আর সত্যি কী করে যেন সব কিছু বুঝে যায়। 4টে মতো বাজে, আমরা ইউপি ঢুকে গেছি, এখান থেকে প্রয়াগরাজ যারা 300 কিলোমিটার। তো এখানে একটা হোটেলে ঢুকেছি আমরা, খাবার দাবার খাবো বলে, মানে লাঞ্চ করবো, অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই কারণে আমরা এখানে বসে আছি। তো আমাদের লাঞ্চটা আসুক, দেখাচ্ছি তোমাদের। দিয়েছে, মানে দেখে মনে হচ্ছে একটা নিলেই হয়ে যেত, কতটা কি খেতে পারবো জানি না, দেখা যাক। এই যে চলে এসছে আমাদের 2টো প্লেট, আর সাথে 2টো ডিম অর্ডার করা হয়েছে, ওটা এখনো দেয়নি, দেবে হয়তো। দেখো এই চলে এসছে আমাদের আন্ডা কারি। রান্নাটা ভীষণ সুন্দর এখানে। ডালটা কিসের ডাল, মটরের না, ছোলার ডাল, ছোলার ডালটা এত সুন্দর করেছে খেতে, ভীষণ সুন্দর লেগেছে। তুই বলছি জীবন সবসময় একভাবে স্মুথ যায় না, হয়তো আমাদের মধ্যে বন্ডিং যেমন আছে তেমন কি ঝগড়া শান্তি হয় না, সব কিছুর মধ্যে সংসার জীবন মানেই অনেক কিছু আছে। আর লোকে কিন্তু অনেকে অনেক কিছু বলবে, সেগুলোকে কান দিয়ে চলবে না, জীবন একটাই, বাঁচবো একবারই। তো সেই কারণে কিন্তু মনের যা ইচ্ছে আছে এই জীবনেই পূরণ করতে হবে, যতটা পারা সম্ভব, নিশ্চয়ই সাধ্যের বাইরে গিয়ে নয়, যদি সাধ্যের ভেতরে থাকে। আর আমি বলবো কি, টাকা পয়সা সোনা গয়না এগুলো কিন্তু মোহ মায়া বলতে পারো, মানে এই যে ঘুরছো, এই যে চোখের তৃপ্তি, এগুলোই কিন্তু আমরা জীবনের সঙ্গে করে নিয়ে যাব। আর সত্যি বলছি, আমি এতদিন পর্যন্ত যেসব জায়গায় ঘুরেছি, সত্যি আমি অনেক নিজেকে ভাগ্যবতী মনে করি। হয়তো মানে সেরকম সোনা গয়না অর্থ সেভাবে হয়তো নেই, কিন্তু এই যে মানে যে পেয়েছি জীবনে এই ইয়েগুলো, আর আমার মতো এরকম ঘুরতে যাওয়ার এরকম প্রেমী একজনকে পেয়েছি, সত্যি আমি নিজেকে লাকি মনে করি। আমি কিন্তু প্রথমে আমার বরের সাথে একটাই শর্ত রেখেছিলাম, তুমি আমাকে কিছু দাও না দাও, আমাকে কিন্তু ঘোরাতে হবে। তো সত্যি ও সেইটা মানে অক্ষরে অক্ষরে পালন করে, আর আমার সাথে ওর মানে প্রচুর মানে বন্ডিংও বলতে পারো।